গল্প বলার ঠেকমা নেই, গালে গপ্প ভালো লাগার রেশমা নেই, গালে গপ্প চেনা পাচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে, গাল গপ্প গাল গপ্প গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প গালগপ্পে এখনকার গপ্প রহস্যের সন্ধানে। রচনা মৌ রুইদাস, আবহ বিশ্বদীপ বিশ্বাস, শব্দগ্রহণ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন রহস্যের সন্ধানে। আঙ্কেল, আজকের পেপারটা পড়েছো তুমি? না, এখনো পড়া হয়নি। কেন, কি হয়েছে বলতো? ডিবি হাসপাতালে আরও কিছু রোগী মারা গেছে। সে কি রে, কেন হয়েছে এমন সেটা লেখা আছে? সেই কথা কি আর লেখা থাকে? হাসপাতালের সুপার জানিয়েছেন তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। পাবলিক খুব ক্ষেপে গিয়েছিল, ভাঙচুর করেছে, আগুন লাগিয়েছে, দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভগবান, আজকাল যা হচ্ছে সত্যি কিছু করার নেই। সব কিছু মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। হাসপাতালে লোক ভর্তি হচ্ছে চিকিৎসা করার জন্যে, কিন্তু সেখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। ভাব তাহলে, মানুষ আর হাসপাতালে যাবে? এই পৃথিবীতে ভগবানের পর মানুষ যদি কাউকে বিশ্বাস করে তো সেটা হচ্ছে ডাক্তার। ডাক্তারের হাতে নিজের প্রাণটা তুলে দেয় মানুষ। কিন্তু কিছু কিছু ডাক্তার এমন কাজ করে যে তাদের জন্যই বাকি সব ডাক্তারেরা খারাপ হয়ে যায়। তার সাথে আছে হাসপাতালের ম্যানেজমেন্ট। সেটাই তো আঙ্কেল পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনও কিছু খুঁজে পায়নি। খোঁজ পাবে বলেও তো আশা করা যায় না। এত বড় হাসপাতালে এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তুই ভাবছিস এইসব ওপরতলার কোনো হাত নেই? নিশ্চয়ই কোনো বড় মন্ত্রীর হাত আছে। মন্ত্রী বা কোনো নেতার হাত না থাকলে এত বড় একটা কাজ কখনো করতে পারে কেউ? তুমি কি বলছো বলো তো আঙ্কেল? আমি বলছি পুলিশ প্রাথমিক তদন্ত করেও কিছু বুঝতে পারছে না। না, পুলিশ প্রাথমিক তদন্ত করেছে আর তাতে কিছুই ধরা পড়েনি। কিছুই ধরা পড়েনি? এটা তো হওয়ার কথা নয়। কিছু তো গণ্ডগোল নিশ্চয়ই আছে, না হলে রোগীরা এমনি এমনি মারা যায় কি করে? তুমি কি কোনো রহস্যের গন্ধ পাচ্ছ? আচ্ছা, তোর দাদা কোথায় রে? দাদা তো অফিসে গেছে। আর ছুটি নেয়নি? শরীরটা তোর ভালো যাচ্ছিল না কদিন ধরে। দুদিন তো ছুটি নিলে পারতো। দাদার আবার ছুটি তাহলে হয়ে গেল? রিপোর্টারদেরকে কখনো ছুটি দেয়? হ্যাঁ, খুব বাড়াবাড়ি হলে হয়তো দাদা নিজেই ছুটি নিতে চাইতো, কিন্তু দাদার শরীরটা এখন ভালো আছে, তাই দাদা অফিস চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ শোনা গেল। আঙ্কেল আমার দিকে তাকালো, আমিও আঙ্কেলের দিকে তাকিয়ে রইলাম। আঙ্কেল বলল, যা দরজাটা খুলে দে, নাহলে তোর মা আবার চিৎকার করবে। আমি দরজা খুলে দেখলাম আঙ্কেলের চিরপরিচিত পুলিশ বন্ধু জওহরলাল ভৌমিক বাইরে দাঁড়িয়ে আছে। উনি শুধু আমার আঙ্কেলের বন্ধু নন, তিনি এই বাড়ির জামাই। তবে আঙ্কেলের কাছে তিনি তার সেই কলেজ বন্ধুই। তাই জামাই হিসেবে জওহরলাল পিসেমশাই শঙ্কর আঙ্কেলের কাছে বাড়তি সম্মান পান না।
নিজেদের মধ্যে এখনও তুই তোকারি চলে। আর আমার পিসিমণি তাদের দুই বন্ধুর মধ্যে কখনোই ঢোকেননি। তবে এত সকালে পিসেমশাইকে দেখে আমি একটু অবাক হলাম। সকালবেলায় পিসে আমাদের বাড়িতে কী কেস? মনের মধ্যে কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে। পিসেমশাই আমাদের বাড়িতে আসা মানে উনি কোনো কেসে ফেঁসে গেছেন, আর ওনার কেস সমাধানের বুদ্ধি নিতেই আঙ্কেলের কাছে আসা। আঙ্কেল একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, বেশ কড়া স্বভাবের শিক্ষক হিসেবেই আঙ্কেল পরিচিত। পিসেকে দেখেই বললাম, পিসে তুমি এত সকালে? হ্যাঁ, চলে এলাম। শঙ্কর কোথায়? আঙ্কেল তো নিজের ঘরে আছে। কিছু দরকার আছে? দরকার তো আছেই। আচ্ছা চলো তবে। আঙ্কেল পিসেকে দেখে বলে উঠল, কী রে জহর, আমার বাড়িতে এত সকালে? কি কেস? কেস তো আছে, তোর সাহায্য লাগবে। সে তো আমি তোকে দেখেই বুঝেছি। আচ্ছা, তোকে ডিজিপি কে করেছে বলতো? মানে তোকে পুলিশের চাকরি কে দিয়েছে? সরকার দিয়েছে। আর বেতন? চাকরি যখন সরকার দিয়েছে তখন বেতনও তো সরকারই দেবে। পরের মাস থেকে বেতনের টাকাটা আমাকে দিবি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই না হয় দেব, কিন্তু কেসটা শোন আগে। জটিল? জটিল না হলে কি আর এই সাত সকালে তোর কাছে ছুটে আসি? কি ঘটনা? খবরটা তুই পেপারে পড়েছিস? কোন খবর? দীনবন্ধু হাসপাতালে আরও 2-3 জন রোগী মারা গেছে। হ্যাঁ, আজকেই পেপারে দেখেছি। এই এতগুলো রোগী মারা যাওয়ার জন্য উপর থেকে আমাদের উপর খুব চাপ দেওয়া হচ্ছে। বলছে রোগীরা মারা যাচ্ছে কিভাবে, এর পিছনে অন্য কোনো রহস্য আছে, এমনটাই দাবি করছে অপোজিশন পার্টির লোক। তারই তদন্ত করতে বলছেন মুখ্যমন্ত্রী। প্রথমে হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের একটা টিম গঠন করে এই কেসের তদন্ত করেছিল, কিন্তু তাতেও তারা কোনো সুরাহা করতে পারেনি। শেষে পুলিশের ওপর দায়িত্ব দিয়েছে। এখনও পর্যন্ত এই কেসের কোনো ক্লু আমরা খুঁজে পাইনি। হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন তাঁরা এই ব্যাপারে কিছুই জানেন না। তদন্তের স্বার্থে ওই হাসপাতালেই আমি কয়েকজন পুলিশকে রোগী সাজিয়ে ভর্তি করে দিই। তারাও এখনও পর্যন্ত কোনো খবর দিতে পারেনি। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, আমি একটু কেস হিস্ট্রিটা একবার ভালো করে পড়তে চাই। ফাইলটা এনেছিস? হ্যাঁ, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আচ্ছা দে, আমি একবার পড়ে দেখি। এরপর পিসেমশাই বাড়ি চলে গেলেন। আমরাও সকলের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। গন্তব্য দীনবন্ধু হাসপাতাল। সেখানে গিয়ে রিসেপশনে একজন ছেলেকে আঙ্কেল জিজ্ঞাসা করল, বলছি হাসপাতালের সুপারকে এখন কোথায় পাওয়া যাবে? আঙ্কেলের কথা শুনে সেই ছেলে আমাদের দিকে ভালো করে দেখল, হয়তো বোঝার চেষ্টা করছে আমরা কারা। ছেলেটির মনের ভাষা বুঝতে পেরে আঙ্কেল বলে উঠল, না না, আমরা পুলিশের লোক কিংবা রিপোর্টার নই, এমনি দরকার ছিল তাই জিজ্ঞাসা করছি। বলছি, তুমি কি এই হাসপাতালেই কাজ করো? হ্যাঁ, আমি এই হাসপাতালেই ওয়ার্ড বয়ের কাজ করি। তাহলে তো হাসপাতালের সুপার কোথায় আছেন তুমি বলতে পারবে? হ্যাঁ, কিন্তু উনি তো হাসপাতালে নেই। কোথায় গেছেন? কোথাও যায়নি, হয়তো আজ বাড়িতেই আছেন। বাড়ির ঠিকানাটা বলতে পারবে? আমি জানি না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন। আচ্ছা, ঠিক আছে। ছেলেটি কথা বলে চলে গেল। আমরা ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম। এমন সময় আমার নজরে পড়ল একটি ছেলে। ছেলেটি বেশ কিছুক্ষণ ধরে আমাদের উপর নজর রাখছিল। আমি আস্তে করে আঙ্কেলকে সে কথা জানালাম। আঙ্কেলও ছেলেটিকে দেখে নিজের কাছে ডাকলো। ছেলেটি এগিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। স্যার, আমি আপনাকে চিনি। আপনি হয়তো আমায় ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে যাইনি স্যার। আমি আপনার স্টুডেন্ট। আমার নাম বিশাল গাঙ্গুলি। স্কুলে একবার আমার এক্সাম ফি জমা দেওয়া হয়নি বলে আমার পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছিল স্যার, কিন্তু আপনি আমার সেই পরীক্ষার ফিসটা দিয়ে দিয়েছিলেন, আর তার জন্যই আমি
পরীক্ষা দিতে পেরেছিলাম স্যার। ছেলেটির কথা শুনে আঙ্কেল মনে করার চেষ্টা করলো, তারপর বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুমি এখানে কি করছো? তুমি কি এখানেই কাজ করো? হ্যাঁ স্যার, আমি এখানেই কাজ করি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। স্যার, আপনি এখানে? আপনার কি কেউ এখানে ভর্তি আছে? না না, আমার কেউ এখানে নেই, তবে একটু কাজে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা। বিশাল, তুমি তো এই হাসপাতালে কাজ করো, নিশ্চয়ই হাসপাতালের সব খবর তুমি জানো। বলছি, কদিন আগে হাসপাতালে এত বড় একটা ঘটনা ঘটেছে, তুমি নিশ্চয়ই জানো। তুমি কি সেই ঘটনার ব্যাপারে কিছু বলতে পারো? দেখুন স্যার, আমি তো সামান্য একজন ওয়ার্ড বয়, আমি কি করে জানবো? আমি কিছুই জানি না স্যার, জানলে আপনাকে নিশ্চয়ই বলতাম। আচ্ছা বেশ, চলি তাহলে। আঙ্কেল কথা বলেই চলে আসছিল। এমন সময় বিশাল পেছন থেকে আঙ্কেলকে ডেকে বলল, স্যার, আপনার ফোন নম্বরটা? বিজয়, আমার ফোন নম্বরটা দিয়ে দে। সন্ধ্যের দিকে পিসেমশাই আঙ্কেলকে ফোন করে হাসপাতালে যাওয়ার ঘটনাটা বলে দিলেন। রাতে সবাই খেয়ে দিয়ে যে যার ঘরে চলে যায়। আমি আঙ্কেলের ঘরে কিছুক্ষণ বসেছিলাম। এমন সময় আঙ্কেলের ফোনটা বেজে উঠল। আঙ্কেল ফোনটা হাতে নিয়ে দেখল আননোন নাম্বার, তাই প্রথমবার ফোনটা রিসিভ করলো না। দ্বিতীয়বার ফোনটা আবার বেজে উঠতেই আঙ্কেল রিসিভ করে বলে উঠল, হ্যালো, কে? আমি যেই বলি না কেন সেটা জানার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখুন, আপনি আজ যে কাজে হাসপাতালে গেছিলেন তার সত্যিটা যদি জানতে চান, আর যারা মারা গেছে বিনা অপরাধে তাদের যদি সুবিচার দিতে চান, তাহলে আমি আপনার পাশে আছি। কে বলছো তুমি? নাম কি তোমার? নামে কি এসে যায় স্যার? সত্যিটা খুঁজে বার করুন, আমি আছি আপনার সাথে। এখন রাখছি, ক্লু আমি সময় মতো আপনাকে দিয়ে দেব। কথা বলেই সেই ব্যক্তি ফোনটা কেটে দিল। ফোন যিনি করেছিলেন বেশ জোরেই কথা বলছিলেন তিনি, তাই ফোনের ওপাশ থেকেও ফোনের সব কথা আমি শুনতে পেলাম। আমি দেখলাম আঙ্কেলের মুখ বেশ থমথমে, কিছু প্রশ্নও করতে পারছি না। তাও মনে সাহস নিয়ে প্রশ্নটা করেই ফেললাম, আঙ্কেল কি ব্যাপার? কে ফোন করেছিল? নাম বলল? আঙ্কেল তাও কিছুক্ষণ চুপ করে থেকে আবার হাতে ফোনটা তুলে নিল, তারপর একটা নাম্বার ডায়াল করলো। কথা শুনে বুঝতে পারলাম পিসেমশাইকে ফোন করেছে। আঙ্কেল বলল, জহর, ওই এক্ষুনি কেউ একজন আমাকে ফোন করেছিল, তুই কি খোঁজ নিতে পারবি কে করেছিল? ফোনের ওপারে পিসেমশাই কি বলল জানি না, তবে আঙ্কেল বলল, হ্যাঁ আমি নম্বরটা দিচ্ছি, তুই একটু খোঁজ নিয়ে জানা আমাকে। ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, সকালেই জানাবি। রাখছি তাহলে। ফোনটা কেটে আঙ্কেল আমাকে বলল, যা, তুই এখন নিজের ঘরে যা। সকালে আঙ্কেলের ডাকে আমার ঘুম ভাঙল। আঙ্কেল আমাকে বলল, বিজয়, ক্লু চলে এসেছে। ঘুমের ঘরে আমি কিছুই বুঝতে পারছিলাম না। উঠে বসলাম। আঙ্কেল বলল, এই দেখ, আজ সকালেই এটা এসেছে, খবরের কাগজের মধ্যে ছিল, সকালে পেপার পড়তে গিয়ে আমি এটা পেয়েছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি আছে ওতে? জানি না, তবে কিছু তো আছে, আমার নামও লেখা আছে দেখছি, সুতরাং এটা আমার জন্যই এসেছে। আঙ্কেল খামটা খুলে দেখতে শুরু করলো। দেখলাম খামের ভেতর একটা সিডি। কিন্তু সিডি কেন? আর কে পাঠালো এই সিডি? আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল এটা তো একটা সিডি, কি আছে ওতে আর কে পাঠিয়েছে? সেটা তো বাইরে থেকে বোঝা যাবে না, আর কে পাঠিয়েছে তার তো কোনো নাম লেখা নেই, আর নাম যে লেখা থাকবে না সেটা তো জানাই কথা। আগে যা,
তো ল্যাপটপটা নিয়ে আয়, দেখিয়ে দেখিয়ে আছে। ল্যাপটপটা নিয়ে এসে সিডিটা চালু করলাম, আর যা দেখলাম তাতে তো আমরা দুজনেই বেশ অবাক হলাম। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিছু লোক কাজ করছে। খুব ভালো করে ভিডিওটা দেখে বুঝতে পারলাম ওষুধ নিয়ে তারা কিছু কাজ করছে। তারপর আরও ভালো করে ভিডিওটা দেখতেই বুঝতে পারলাম ওষুধের ওপর কোনো এক কেমিক্যালের মাধ্যমে ওষুধের ডেট চেঞ্জ করে নতুন ডেট বসানো হচ্ছে। কিন্তু জায়গাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সেটা আমাদের খুঁজে বার করতে হবে আঙ্কেল। এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে, বোঝাই যাচ্ছে। সে তো আছে, আর না হলে কি এতগুলো মানুষ এমনি এমনি মারা যায়? চল, আমাদের বেরোতে হবে। কোথায় যাবে? হাসপাতালে। সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় পিসেমশাই আমাদের গাড়িতে উঠে গিয়েছিল। পিসেমশাইকে সিডির ব্যাপারে আঙ্কেল সব বলল, তবে এখনই কাউকে কিছু জানাতে বারণ করলো। রাতে কে আঙ্কেলকে ফোন করেছিল সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি বলে পিসেমশাই জানালো, কারণ সিম কার্ডটা নাকি বিনা ডকুমেন্টে কেনা। হাসপাতালে পৌঁছে ডাক্তার, সুপার এবং কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের ডেকে নিয়ে আলাদা আলাদা গ্রুপে জেরা করা হলো, কিন্তু নতুন কোনো তথ্য কিংবা তদন্তের কাজে সাহায্য করতে পারে এমন কোনো খবর পাওয়া গেল বলে মনে হলো না। জেরা করছিলেন ডিজিপি জওহরলাল ভৌমিক, অর্থাৎ পিসেমশাই, আর আঙ্কেল গম্ভীর মুখে আগাগোড়া সব শুনে যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদের কাজ শেষ হওয়ার পর আঙ্কেল সুপারকে বললেন, গত 3 মাসের মধ্যে যে সমস্ত ভেন্ডার আপনাদের মালপত্র মানে ছুরি, কাঁচি, ওষুধ থেকে শুরু করে মেশিনপত্র, পর্দা ইত্যাদি যাবতীয় জিনিস সাপ্লাই দেয়, 3 মাসের মধ্যে যারা সাপ্লাই করেছে তাদের নাম ঠিকানার একটা তালিকা তৈরি করে দিন তো। আধ ঘন্টার মধ্যেই তালিকা রেডি হয়ে আঙ্কেলের হাতে চলে এলো। তালিকা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসার মুখে প্যাথোলজির এক বয়স্ক কর্মী আমাদের সামনে এসে প্রায় পথ আটকে দাঁড়ালেন। আঙ্কেল এবং পিসেমশাই জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে তাকালো। ভদ্রলোক চারদিকটা একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, জিজ্ঞাসাবাদ তো করলেন, আসল কথা কিছু জানতে পারলেন স্যার? পারবেন না, কেউ মুখ খুলবে না। আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে এসব তালিকা ফালিকা নিয়ে আপনারা 2-1 চুনোপুঁটির সন্ধান পেলেও পেতে পারেন, কিন্তু রাঘব বোয়ালদের ছুঁতেও পারবেন না। রাঘব বোয়াল কারা আপনি জানেন? সবাই জানে, জানলে কি আর সব কথা বলা যায়? রহস্য অনেক গভীরে। আপনি কি আমাদের সাহায্য করবেন? আমাকে বিপদে ফেলবেন না স্যার। আপনার নাম? এ অধমের নাম জেনে আর কি করবেন স্যার? আমি কোনো কিছুর মধ্যেই নেই স্যার। উল্টো দিক থেকে 2 ডাক্তারবাবুকে আসতে দেখে ভদ্রলোক তার ঘরে ঢুকে গেলেন। আমরাও আর না দাঁড়িয়ে বেরিয়ে এলাম। পিসেমশাই বললেন, এবার এই লিস্ট অনুযায়ী এগোবো। এ তো একদিনে হবে না। আরে দূর, এত জায়গায় যাব নাকি? শুধু ওষুধ কোম্পানি দুটোতে যাব। যাতে হাসপাতালের লোকেরা কোনো রকম সন্দেহ করতে না পারে সেই কারণেই তুমি সমস্ত ভেন্ডারদের নাম ঠিকানা নিলে, তাই না আঙ্কেল? হ্যাঁ, ঠিকই ধরেছিস, বুদ্ধি খুলেছে। পিসেমশাই বলল, কার চেলা দেখতে হবে তো, তাহলে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, কাজ ফেলে রেখে লাভ কি? চল তবে। তারপর পিসেমশাই, আমি আর আঙ্কেল বেরিয়ে পড়লাম সেই 2 কোম্পানির উদ্দেশ্যে যে কোম্পানি থেকে দীনবন্ধু হাসপাতালে ওষুধ যায়। প্রথম কোম্পানিতে গিয়ে আঙ্কেল চারিদিক ভালো করে দেখতে লাগলো, সাথে আমি ও পিসেমশাই চোখ কান সব খোলা রাখলাম। সেখানে প্রথমে আমাদের ভেতরে ঢুকতে দিতে চাইছিল না, তবে পিসেমশাইকে দেখে তারা আর আমাদের আটকালো না, ভেতরে যেতে দিতে রাজি হলো। ভেতরে গিয়ে আমরা ওষুধ তৈরির সমস্ত ঘর ভালো করে দেখতে শুরু করলাম।
আঙ্কেল আর পিসেমশাই আগে আগে যাচ্ছে আর আমি তাদের পেছনে পেছনে যাচ্ছি। কী জন্য আমরা এখানে এসেছি তার কারণ জানতেই দুজন লোক এসে আমাদের সব কিছু দেখাতে লাগলো। আমরাও সব কিছু ভালো করে চেক করতে শুরু করলাম। তারা আমাদের খুব ভালো করে ওষুধ তৈরির করা থেকে প্যাকেট করা, তারপর লেবেল করা, এমনকি ডেট বসানোর সব কিছু দেখালো। তাদের মধ্যে একজন লোক বলে উঠল, স্যার, এই কোম্পানিতে তৈরি ওষুধ শুধু দীনবন্ধু হাসপাতালেই নয়, শহরের আরও অনেক হাসপাতালেই যায়। এমন ভুল আমাদের হয় না, সব কিছু আমাদের খুব দায়িত্ব নিয়ে করা হয়। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। দেখুন, ভুল আমাদের হচ্ছে না, তবে গণ্ডগোল তো নিশ্চয়ই একটা আছে। ধরতে পারলে তার কোনো কথা হবে না। আঙ্কেল তাও সব ঘরগুলো ভালো করে দেখতে লাগলো। আঙ্কেলকে দেখে যে কেউ বলে দিতে পারবে আঙ্কেল কিছু একটা খোঁজার চেষ্টা করছে, আর আমি জানি আঙ্কেল কী খুঁজে চলেছে। আজ সকালে ভিডিওতে যে ঘরটা আমরা দুজনে দেখেছি, আঙ্কেল এখন সেই ঘরটাই খুঁজে চলেছে, কিন্তু সেই ঘরের কোনো চিহ্ন আমরা খুঁজে পেলাম না। তখন আঙ্কেল সেই লোকটিকে প্রশ্ন করল, আপনার নামটা যেন কি? আগে নরেন রায়। আপনাদের পুরনো মানে ওই যে ওষুধগুলোর ডেট পেরিয়ে যায়, সেগুলো কি করেন? ওগুলো তো আমরা নষ্ট করে দিই। কোথায় নষ্ট করেন? আমাদের এখানে একটা ঘর আছে, সেখানে সব পুরনো ওষুধ রেখে পরে সেগুলো নষ্ট করে দেওয়া হয়। একবার সেই ঘরটা দেখতে পারি? হ্যাঁ, কেন নয়, চলুন আমার সাথে। তারপর আমরা সেই ঘরে গেলাম। ঘরে তেমন একটা ওষুধ নেই। নরেনবাবু বললেন, কিছুদিন আগেই পুরনো সব ওষুধ নষ্ট করে দেওয়া হয়েছে। 3 মাস ছাড়া ছাড়া আমরা পুরনো ওষুধ চেক করে নষ্ট করে দিই, তাই পুরনো ওষুধ আমাদের কাছে বেশি থাকে না। যেটা দেখার জন্য আঙ্কেল এই ঘরটিতে বেশি আগ্রহ নিয়ে এসেছিল, ভিডিওর সেই ঘরটা এইটা নয়। তাই সব কিছু দেখে আমরা ব্যর্থ হয়ে সেই কোম্পানি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় এসে দাঁড়াতেই পিসেমশাই আঙ্কেলকে বলল, এবার কি করবি? পরের কোম্পানিতে যেতে হবে, চল। পরের ওষুধ তৈরির কোম্পানিতেও আমরা গেলাম, কিন্তু সেখানে সব কিছু পারফেক্ট। এইসব করতে করতে দুপুর হয়ে গেল। আমরা বাড়ি ফিরে এলাম। পিসেমশাইকে ওনার বাড়িতে নামিয়ে দিয়ে এসেছি। দুপুরের খাবার খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলের দিকে আমার ঘুম ভাঙতেই মা বলল, তোর আঙ্কেল একটু বেরিয়েছে। কোথায় গেছে? কিছু বলে গেছে? না, সেটা তো বলে গেল না, তবে বলল তাড়াতাড়ি ফিরে আসবে। আমি বাড়িতে বসেই আঙ্কেলের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও আঙ্কেলের কোনো খবর পাওয়া গেল না। সন্ধ্যে 7টায় আমি বাধ্য হয়ে পিসেমশাইকে ফোন করলাম। পিসেমশাইকে সবটা জানাতেই বেশ অবাক হলো। বলল, কোথায় যেতে পারে কোনো আইডিয়া আছে? না, বাড়িতে তো কিছু বলে যায়নি। মা তো আমাকে সেটাই বলল। কি জানি কোথায় গেল, অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই আমার খুব চিন্তা হচ্ছিল। ওই জন্যই তোমাকে ফোন করলাম। তো আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। শঙ্কর তো নিজের ফোনটা নিয়ে গেছে। তা তো নিয়ে যাওয়ার কথা, বাড়িতে তো দেখতে পেলাম না। আচ্ছা, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এর কিছুক্ষণ পর পিসেমশাই আমাকে ফোন করলো। বলল, শঙ্করের ফোনটা তো ওই দ্বিতীয় কোম্পানি, মানে যে কোম্পানিতে আমরা ওষুধ দেখতে গিয়েছিলাম সেইখানে শঙ্করের ফোনের লোকেশন দেখাচ্ছে। এখন আঙ্কেল ওখানে কি করতে গেছে? আমার ব্যাপারটা ঠিক লাগছে না। পিসেমশাই, একবার কি ওখানে যাবে? তাহলে আমিও যাব তোমার সাথে। আচ্ছা, ঠিক আছে, তুই তৈরি হয়ে থানায় চলে আয়, আমি থানাতেই আছি। এরপর আমি আর পিসেমশাই দুজনে বেরিয়ে পড়লাম আঙ্কেলকে খোঁজার জন্য। দ্বিতীয় সেই কোম্পানিতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আঙ্কেলের কোনো খোঁজ পেলাম না। পিসেমশাই বলল, ফোনের লোকেশন কিন্তু এখানেই দেখাচ্ছে। আপনারা মিথ্যা কথা বলছেন। কি লুকানোর চেষ্টা করছেন বলুন আমাদের? শঙ্কর কোথায় আছে বলুন।
একজন কোম্পানির লোক সামনে এগিয়ে এসে বলল, স্যার, আমি সত্যি কথাই বলছি স্যার, উনি এখানে আসেননি। আমরা মিথ্যা কথা কেন বলবো বলুন? আমরা সত্যি কথাই বলছি, উনি এখানে আসেননি। বিজয়, শঙ্করকে ফোনটা করতো। পিসেমশাইয়ের কথা মতো আমি আঙ্কেলের নাম্বারে কল করলাম, কিন্তু আঙ্কেল ফোন তুলছে না। তবে ফোনে রিং হচ্ছে, তার মানে ফোনটা এখনও অন আছে। পিসেমশাই বলল, এখানেই শঙ্কর আছে, চারিদিকে ভালো করে খুঁজে দেখতে হবে। এরপরে আমি আর পিসেমশাই সারা ঘর ভালো করে চেক করতে লাগলাম। পিসেমশাই বলছে, ফোনটা যখন অন আছে তাহলে ফোনের শব্দ আমরা শুনতে পাবো। তাই আমি বারবার করে আঙ্কেলকে ফোনে ফোন করতে থাকলাম। সারা ঘর খুঁজেও আঙ্কেলের কোনো খবর নেই। এমন সময় যেন মনে হলো গোডাউনের ভেতর কিছু শব্দ হচ্ছে। দরজায় কান লাগিয়ে শুনতেই ফোনের শব্দ পেলাম। মনে মনে আমার খুব ভয় হলো। ফোনের যখন রিং হচ্ছে তখন আঙ্কেলের ফোনটা রিসিভ করছে না কেন? তাহলে কি আঙ্কেলের কোনো বিপদ হলো? কাঁপা কাঁপা হাতে দরজা ঠেলে ভেতরে গেলাম। ফোনের শব্দ তীব্র হচ্ছে। সামনের দিকে এগিয়ে আসতে একটা টেবিলের ওপর আঙ্কেলের ফোনটা পড়ে থাকতে দেখলাম। চারিদিক খুব মনোযোগ দিয়ে আঙ্কেলকে খুঁজে দেখলাম, কিন্তু আঙ্কেলকে পেলাম না। পিসেমশাই আবার সবাইকে জিজ্ঞাসা করল, শঙ্করের ফোনটা যখন এখানে আছে তখন শঙ্করও এখানেই আছে। তাই আবারও জিজ্ঞেস করছি, শঙ্করবাবু কোথায়? দেখুন স্যার, আমরা সত্যি কথাই বলছি, শঙ্করবাবু এখানে আসেননি। তাহলে ফোনটা এলো কিভাবে? হয়তো তখন উনি কোনোভাবে ফেলে গেছেন। আচ্ছা, তাই নাকি? আপনি আপনার ডিপার্টমেন্টেই খোঁজ নিলে তো জানতে পারবেন শঙ্করবাবুর ফোন এখানে কখন থেকে আছে। ফোনটার এখানে সকাল থেকেই আছে। ফোনের লোকেশন দুপুর থেকে এখানেই দেখাচ্ছে। সব শুনে আমি বললাম, তাহলে আঙ্কেল এখানে আসেনি? এখানে এসেছিল কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে শঙ্কর ফোনটা নিতেই ঘর থেকে বেরিয়েছিল। তাহলে শঙ্কর এখন কোথায় আছে? পিসেমশাই কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে থেকে আবারও নিজেকে শক্ত করে বলে উঠল, শুনুন, এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু যদি জানতে পারি শঙ্কর এখানে এসেছিল আর আপনারা সবাই মিলে ওর ক্ষতি করার চেষ্টা করেছেন, তখন সবার পরিণাম খুব খারাপ হবে। তাই খুব সাবধান। বাইরে বেরিয়ে এসে বললাম, কিন্তু পিসেমশাই, সত্যি যদি আঙ্কেল এখানে এসে থাকে আর ওনারা যদি আঙ্কেলের কোনো ক্ষতি করে থাকে, তখন পরে সব কিছু জানলেও তো অনেক দেরি হয়ে যাবে। তখন তো আর আঙ্কেলকে বাঁচাতে পারবো না। কি করব এখন আমরা? বুঝতে পারছি, কিন্তু এছাড়া এখন তো আর আমাদের কোনো উপায়ও নেই। চলো একবার আমরা বাইরেটা ভালো করে খুঁজে দেখি। এরপর আমরা বাইরেটা ভালো করে খুঁজতে লাগলাম, কিন্তু আঙ্কেলের কোনো চিহ্ন আমরা পেলাম না। অগত্যা আমাদের সেখান থেকে চলে আসতেই হলো। মনটা আমার খুব খারাপ। বাড়ি থেকে ইতিমধ্যে অনেকগুলো ফোন চলে এসেছে। একবার শুধু ফোন রিসিভ করে বলে দিয়েছি পিসেমশাই আমার সাথে আছে। আঙ্কেলের কথা জিজ্ঞাসা করার আগেই আমি ফোন কেটে দিয়েছি। গাড়িতে চেপে এদিক ওদিক ভালো করে লক্ষ্য করছি। আঙ্কেল তো এতটা দায়িত্বজ্ঞানহীন মানুষ নন। আঙ্কেল জানে বাড়ির সবাই চিন্তা করবে, তাই কারোর না কারোর ফোন নিয়ে বাড়িতে নিশ্চয়ই ফোন করত। যখন করেনি, তার মানে সত্যিই আঙ্কেলের কোনো বিপদ হয়েছে। মনটা আমার খুব কুগাইছে। জানি না অদূর ভবিষ্যতে কী লেখা আছে। আঙ্কেলের অনুপস্থিতির কথা ভেবে আমার এখনই সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা কোনো কাজ করছে না। কাঁপা কাঁপা গলায় পিসেমশাইকে বললাম, পিসেমশাই, একবার হাসপাতালে খোঁজ নিলে হতো না? আমার কথা শুনে পিসেমশাই কাউকে যেন ফোন করে হাসপাতালে খোঁজ নিতে বলল। আমরাও আশেপাশে কিছু নার্সিংহোমে খোঁজ নিতে শুরু করলাম। ঠিক সেই সময় অন্যদিকে তখন যা ঘটছিল, আঙ্কেলকে একটা অন্ধকার ঘরের মধ্যে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মুখে কাপড় আর হাত দুটো চেয়ারের পেছনে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা আছে। ঘরটা পুরোপুরি অন্ধকার।
দেখে বোঝা গেল আঙ্কেলের হয়তো চোখ বন্ধ, মাথা নিচু করে বসে আছে। এমন সময় দুজন মানুষ দরজা ঠেলে আঙ্কেলের ঘরে প্রবেশ করল। একজন অন্যজনকে বলল, এনাকে কেন ধরেছিস? তোর কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? যদি আবার কোনো গন্ডগোল হয় তখন কিন্তু আমি আর সামলাতে পারবো না, এই আমি বলে দিলাম। আরে আমি কি ওনাকে সাথ করে ধরে রেখেছি নাকি? ধরে রাখতে চাইনি তো, কিন্তু উনি যা বাড়াবাড়ি শুরু করেছেন তাতে আমাকে এটা করতেই হলো। উনি ফলো করতে করতে আমাদের পেছনে চলে এসেছিলেন। কিন্তু এরপর কি করবি? কিছু মাথায় রেখেছিস? আমাদের গোডাউন, আমাদের আড্ডাখানা সব কিছু জেনে গিয়েছেন। ওনাকে আর এইভাবে ছেড়ে দেওয়াটা আমার ঠিক বলে মনে হলো না। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু তুই কি ওনাকে শেষ করে দিতে চাইছিস? হ্যাঁ, ওনাকে মেরে লাশটা একেবারে গুম করে দিতে হবে। পুলিশ যেন কোনো প্রমাণ না পায় সেই ব্যবস্থাও করতে হবে, না হলে কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে। পুলিশ ওষুধের দিকটা খতিয়ে দেখছে। এবার ওষুধ দেখতে দেখতে যদি আমাদের আসল কারণটা কোনো রকমভাবে পুলিশ জানতে পেরে যায় তাহলে আমাদের আর রক্ষে নেই। তাই সমস্ত ঘটনাটা ধামা চাপা দেওয়ার জন্যে এনাকে আমাদের দুনিয়া থেকে সরিয়ে দিতেই হবে। কিন্তু স্যারদের একবারও জানাবি না? স্যারদের জানিয়ে কি হবে? না, তাও একবার জানানোর দরকার বলে আমার মনে হচ্ছে। দাঁড়া, আমি একবার ফোন করে দেখছি। কথাগুলো বলেই ছেলেটি কাউকে যেন ফোন করল। ফোন কাটতেই অন্যজন জিজ্ঞাসা করল, কি বলল? বললেন ওনারা আসছেন, তবে একটু রাত হবে। সবাই আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর এমন সময় দেখা গেল আঙ্কেল যেন একটু নড়ে চড়ে উঠল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা দুজন ছেলের মধ্যে একজন ছেলে আস্তে করে বলে উঠল, আস্তে কথা বল, মনে হচ্ছে ওনার জ্ঞান ফিরছে। মুখে কাপড় বাঁধার জন্য আঙ্কেল স্পষ্ট করে কোনো কথা বলতে পারছে না, তাই মুখ দিয়ে গুঁই গুঁই শব্দ করছে। সেটা শুনতে পেয়ে একজন ছেলে বলে উঠল, মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে। তোর তাতে কি? না, তাও কি বলতে চাইছে একবার শুনবো না? না, শোনার কোনো দরকার নেই। তাও আঙ্কেল কথা বলার চেষ্টা করছে। সেই ছেলে এবার আর কোনো বারণ না শুনে আঙ্কেলের মুখের বাঁধন খুলে দিলে আঙ্কেল মৃদু স্বরে বলে উঠল, জল, কেউ আমাকে জল দেবে? খুব তেষ্টা পেয়েছে, একটু জল দাও তো। আঙ্কেলের কথা শুনে সেই ছেলে বলে উঠল, জল চাইছে যে, এই কি করব? দেওয়ার দরকার নেই। না রে, মরার আগে কেউ জল চাইলে জল দিতে হয়। আমরা তো পাপ কাজ করি, এই পুণ্যটা করতে দে ভাই। যা যা, তোর বেশি পাপ পুণ্যের ভয়, তুই জলটা দিয়ে আয়। জলটা নিয়ে এসে ছেলেটা আঙ্কেলের মুখের কাছে ধরতেই আঙ্কেল ঢকঢক করে জলটা খেয়ে নিল। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আর তখনই পিছন থেকে অন্য ছেলেটি বলে উঠল, খেয়ে নিন, খেয়ে নিন, এটাই হয়তো আপনার শেষ জল খাওয়া। আর হয়তো কোনো দিন জল খেতে পারবেন না, কারণ আপনার যে টিকিট কাটা হয়ে গেছে স্বর্গে যাওয়ার, তাই তৈরি হয়ে নিন মৃত্যুর জন্য। মৃত্যুর কথা শুনে আঙ্কেল প্রথমে কিছুক্ষণ চুপ করে গেল। বুঝতে পারল এখানে কিছু গণ্ডগোল আছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো আগের ঘটনা। মনে পড়তেই আঙ্কেল বলল, তোমরা কারা? কি করতে চাইছো? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? দেখুন মাস্টারমশাই, ছাত্র পেটানোই আপনার কাজ, এই তদন্তটা আপনার কাজ নয়। আপনি কেন এসব করছেন? বেকার বেকার এই ঝামেলায় জড়িয়ে পড়ছেন। আর দেখুন তো, শুধু শুধু প্রাণটা খোয়াতে হচ্ছে। এসব কি আপনাকে মানায়? তোমরা কে বলো তো? আমার হাতের বাঁধন খুলে দাও। মাস্টারমশাই, মুখের বাঁধন খুলে দিয়েছি, এর মানে এটা নয় যে হাতের বাঁধনও খুলে দেব। তাই বেশি কথা নয়, আপনার সময় শেষ হয়ে এসছে। বেশি কথা বলে আর কোনো লাভ হবে না। আরে বলতে দে, আর তো মাত্র কিছুক্ষণ, তারপর তো সারা জীবনের জন্যই চুপ হয়ে যাবে। এই সময়টা একটু কথা বলতে দে বেচারাকে। কথাগুলো বলতে বলতেই
দুটো ছেলে হা হা করে হেসে উঠল। আঙ্কেল বুঝতে পারছে না এখান থেকে আঙ্কেল কিভাবে বাড়ি ফিরবে, এরা কারা? আঙ্কেলকে চুপ করে থাকতে দেখে একজন ছেলে বলে উঠল, কি ভাবছেন মাস্টার মশাই? আবার কোনো প্ল্যান করছেন নাকি? কিন্তু তাও আপনাকে বলে রাখি, প্ল্যান করে আর কোনো লাভ হবে না। আপনার যে সময় চলে এসেছে, মরতে আপনাকে হবেই। খানিকক্ষণ কি যেন ভেবে নিয়ে আঙ্কেল বলল, দেখো, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েছো যে আমাকে মেরে ফেলবেই, তখন আমার একটা শেষ ইচ্ছে রাখবে। দেখুন, যদি ছেড়ে দেওয়ার কথা বলেন সেটা কিন্তু আমরা পারবো না, আগেই বলে দিলাম। ছেড়ে দেওয়ার বদলে আপনি যা খুশি বলতে পারেন, সেটা আমাদের পক্ষে সম্ভব হলে আমরা নিশ্চয়ই করে দেব। এই, তুই কি বলছিস বলতো? কী ইচ্ছে রাখবি তুই? তুই যে কী করতে চাইছিস আমি বুঝতে পারছি না। বলছিলাম, মৃত্যুর আগে এক প্লেট বিরিয়ানি খেতে চাই। কি বিরিয়ানি? হ্যাঁ, মৃত্যুর আগে এক প্লেট বিরিয়ানি খেতে চাই। আজব মাস্টার মশাই আপনি। মৃত্যুর আগে কারো যে এমন শেষ ইচ্ছা থাকতে পারে তা আমি ভাবতেও পারি না। আমার তো এটাই শেষ ইচ্ছে। এখন সম্ভব নয়। আরে শোন না, বলি কি, খেতেই তো চাইছে, এনে দে না। বিরিয়ানি খেতে চেয়েছে, আর এখান থেকে দোকান কত দূর তুই জানিস? হ্যাঁ, তা তো জানি। তাহলে কে যাবে এখন? আমি যেতে পারবো না। তোর বেশি দরদ, তুই যা। আচ্ছা, ঠিক আছে। প্রভাত রজনী রেস্টুরেন্টের বিরিয়ানি খাবো। ওই দোকানের বিরিয়ানি আমার খুব পছন্দের। নে, এবার ইচ্ছে পূরণ কর। প্রভাত রজনী রেস্টুরেন্টের বিরিয়ানি খাবে। যা, এবার নিয়ে আয়। এরপর সেই ছেলেটি ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। পাক্কা আধ ঘন্টা পর ছেলেটি বিরিয়ানি নিয়ে ঘরের মধ্যে ঢুকল। বিরিয়ানির গন্ধে ঘরটা ভরে গেল। একটা প্লেটে ঢেলে আঙ্কেলকে খেতে দিল। আঙ্কেল বলল, আমার হাত তো বাঁধা। ঠিক আছে, খুলে দিচ্ছি, কিন্তু খাওয়া হয়ে গেলেই আবার বেঁধে দেব। কিন্তু কোনো ঝামেলা পাকাবার চেষ্টা করবেন না। আরে না না, এই বুড়ো হারে এত জোর আমার নেই। কিছুদিন পর রিটায়ার নেব। আমাকে ভয় পাওয়ার দরকার নেই। খুলে দাও। আমি একা মানুষ, আর তোমরা দুজন জোয়ান ছেলে। আমার গায়ের জোরের থেকে তোমাদের শরীরের শক্তি অনেক। দাও, খুলে দাও। মন ভরে শেষবারের মতো বিরিয়ানিটা খেয়ে নি, তারপর আর তো খেতে পাবো না। হাতের বাঁধন খুলে দেওয়া হলো। আঙ্কেল তৃপ্তি করে বিরিয়ানি পুরোটাই খেয়ে নিল। তারপর একটা তৃপ্তির ঢেঁকুর তুলে বলল, তোমাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবার মরার জন্যে প্রস্তুত হন। স্যাররা তো এখনো এলেন না। স্যাররা? কথাটি শুনে আঙ্কেল মনে মনে ভাবল, স্যারেরা অর্থাৎ পিছনে একাধিক লোক যুক্ত। ফোন কর, বেশি দেরি করা ঠিক হবে না। দাঁড়া, দেখছি। এই বলে ছেলেটি ফোন করতে যাবে, এমন সময় দরজা ঠেলে 4-5 জন লোক ভেতরে ঢুকে পড়ল। তাদের দেখে আঙ্কেল বলে উঠল, আপনারা? হ্যাঁ, আমরা। হসপিটালে আপনি আমাদের জেরা করতে গিয়েছিলেন। তাহলে আপনারা সবাই মিলে এই কাজ করেন? দাঁড়ান দাঁড়ান মাস্টারমশাই, আপনি তো এখনো জানেনই না আমরা কি করি। এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধগুলো আপনারা ডেট বোতলে সেগুলো আবার রুগীদের দেন। আরে এটা তো আপনাদের বিভ্রান্ত করার একটা চাল ছিল আমাদের। তার মানে পুলিশের তদন্ত অন্যদিকে চালনা করার জন্যেই ওই ভিডিওটা আপনাকে পাঠানো হয়েছিল। ওষুধের কোনো গন্ডগোল হয়নি, গন্ডগোলটা অন্য জায়গায়। অন্য জায়গায় বলতে? মানে যারা মারা গেছে তাদের আমরাই মেরেছি, কারণ তারা না মারা গেলে আমাদের সব পর্দা ফাঁস হয়ে যেত। আঙ্কেল অবাক চোখে তাকিয়ে রইল। আসলে তাদের অর্গানগুলো আমাদের দরকার ছিল, তবে ঘটনাটা এমনভাবে সাজানো হয়েছিল যে বাড়ির লোক বুঝেছিল অত্যাধিক অসুস্থতার জন্য পেশেন্ট মুভ করতে পারেনি, তাই হার্ট অ্যাটাক হয়ে তারা মারা গেছে। ওই অর্গানগুলো আমরা বাইরে চালান করে দিতাম। ছি ছি, আপনারা ডাক্তার, আমার ভাবতেও অবাক লাগছে। মানুষ আপনাদের ভগবান মনে করে,
আর আপনারা সামান্য কিছু টাকার বিনিময়ে ছি, আপনাদের আর কেউ বাঁচাতে পারবে না। কে শাস্তি দেবে? আপনি? এমন সময় দরজা ঠেলে পুলিশের লোক ভেতরে এলো। পুলিশ দেখে সবাই হকচকিয়ে গেল। পিসেমশাই বলে উঠল, শাস্তি তো এবার আইন দেবে। টাকার নেশা কিভাবে কাটাতে হয় সেটা এই পুলিশ খুব ভালোভাবে জানে। এইভাবে মানুষ খুন করেন আপনারা? বলুন, আর কে কে আছে আপনাদের সাথে? কারোর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মুখ কিভাবে খোলাতে হয় আমরা খুব ভালো করে জানি। এখন চলুন, আপনাদের একটু খাতির যত্ন করতে হবে। বিশালকে গ্রেপ্তার করিস না জহর। বিশাল ওই হাসপাতালের ওয়ার্ড বয়, আমার প্রাক্তন ছাত্র। মুখ থেকে মাস্কটা এবার সরিয়ে ফেলো বিশাল। আমি অবাক হয়ে দেখলাম বিশাল নিজের মুখ থেকে মাস্কটা খুলে ফেলল। তারপর আঙ্কেলকে বলতে শুরু করলো, আজ যখন বিকেলের দিকে আমার মনে পড়ল যে ফোনটা আমি সেই ওষুধ তৈরির কোম্পানিতে ফেলে রেখে এসেছি, তখন একাই বেরিয়ে পড়ি ফোনটা আনতে। বিজয়কেও কিছু বলে আসেনি। রাস্তায় আমি ট্রাফিক জ্যামে দাঁড়িয়েছিলাম। এমন সময় কেউ একজন আমার হাতে একটা চিরকুট দিয়ে যায়। ভিড়ের মধ্যে আমি তাকে ভালো করে দেখতে পাইনি। চিরকুট খুলে দেখতে পেলাম একটা ঠিকানা। লেখা ছিল, প্রমাণ যদি পেতে চান তাহলে এক্ষুনি এই ঠিকানায় পৌঁছে যান। সেই মতো আমি এখানে এলাম, কিন্তু এসে কাউকে প্রথমে দেখতে পেলাম না। ভাবলাম, এখানে একা আসাটা কি আমার ঠিক হলো? আমাকে ফাঁসানোর কোনো প্ল্যান নয় তো এটা? এইসব ভেবে আমি যখন বেরিয়ে আসতে যাব, এমন সময় একজনের কথা কানে এলো। কারুর বোধহয় অপারেশন হবে। ভাবলাম, এখানে অপারেশন হবে? এটা তো হাসপাতাল নয়। মনের মধ্যে অনেক প্রশ্ন দানা বাঁধল। আগে থেকেই তো কিছু সূত্র তৈরি হচ্ছিল। লুকিয়ে তার কথা শোনবার চেষ্টা করলাম। বুঝতে পারলাম, হাসপাতালের যেসব রোগীদের অর্গান বের করে নেওয়া হয় তাদের নাকি প্রথমে এখানে আনা হয়, কিন্তু কিভাবে আনা হয় সেটা আমি জানি না। আমার মনে হয় হাসপাতালে কোনো গুপ্ত রাস্তা আছে, আর সেই রাস্তা দিয়েই রোগীদের এখানে আনা হয় সকলের নজরের আড়ালে। তারপর অপারেশন করে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, তাই ভালোভাবে শোনার জন্য আরও একটু এগিয়ে আসতেই আমার হাত লেগে একটা জিনিস মাটিতে পড়ে যায়, আর তখনই আমি ধরা পড়ে যাই। তারপর আমাকে এখানে অজ্ঞান করে বেঁধে রাখে। জ্ঞান ফিরতে দুটো ছেলেকে আমি চোখের সামনে দেখতে পাই। বিশালকে তো আমি প্রথমে চিনতে পারিনি, কারণ তার মুখে মাস্ক ছিল। কিন্তু জল খাওয়ার সময় বিশাল আমার কাছে এসে চাপা গলায় বলল, স্যার, আমি বিশাল। আপনি এমন কিছু একটা করুন যাতে আমাকে বাইরে যেতে হয়, তাহলেই আমি আপনাকে বাঁচাতে পারবো। বিশালের কথাটা শুনে আমি কিছু বুঝতে পারছিলাম না প্রথমে, কিন্তু ভাবলাম কথাটা শুনেই দেখা যাক। আর তখনই আমি বিরিয়ানি খাওয়ার কথাটা বললাম। তাতে বিরিয়ানি আনার নাম করে বিশাল বাইরে চলে গেল আর তোদের ফোন করলো। হ্যাঁ, কেউ একজন আমাদের ফোন করেছিল, আর সেজন্যই আমরা এখানে এসেছি। বিশালের জন্যই আমি আজ প্রাণে বেঁচে আছি। আচ্ছা, তাহলে তুমি আমাদের ফোন করেছিলে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমিও তো একজন অপরাধী। আমিও এই কাজে যুক্ত ছিলাম। মায়ের ভারী অসুখ হয়েছিল, আর সেই অসুখের জন্য অনেক টাকার দরকার ছিল, আর সেই টাকা এই ডাক্তাররাই আমাকে দিয়েছিল। আর তার বদলে আমি বাধ্য হয়ে এই কাজগুলো করেছি। যেদিন আপনি প্রথম হাসপাতালে আসেন সেদিন আপনার সাথে আমাকে কথা বলতে একজন ডাক্তার দেখেছিল। ওরা আমাকে বলেছিল আপনাকে ভুল তথ্য দিয়ে তদন্ত অন্যদিকে ঘোরাতে, আর ওই জন্যই আমি একটা ভুল ভিডিও সিডি আপনার বাড়িতে রেখে এসেছিলাম। আর ট্রাফিক জ্যামে চিরকুটটা আমি আপনাকে দিয়েছিলাম স্যার, সত্যিটা উদ্ঘাটনের জন্য। বিশাল, তুমি এই মামলায় পুলিশকে বিশেষভাবে সাহায্য করবে, এবং পুলিশও তোমার অপরাধের ব্যাপারটা বিশেষভাবেই বিবেচনা করবে।
এরপর আঙ্কেলকে নিয়ে আমরা গাড়িতে এসে বসলাম। আমি বললাম, এইভাবে তোমার এতটা রিস্ক নেওয়া উচিত হয়নি। বাড়ির গাড়িটা পর্যন্ত তুমি নিয়ে বের হওনি। তোমার যদি আজ কিছু হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো? রিল্যাক্স রিল্যাক্স, কুল ডাউন। আমি জানি এতটা রিস্ক নেওয়া উচিত হয়নি, কিন্তু সত্যটা তো সবার সামনে আসা দরকার ছিল। সত্যটা সামনে এসেছে, এতে আমি খুব খুশি। হ্যাঁ, তুমি তো খুশি হবেই। আর আমি কত চিন্তা করছিলাম তুমি জানো? নে, আর চিন্তা করতে হবে না, আমি তো ঠিক আছি। আর তুই যখন সাথে আছিস তখন কে আমার কি ক্ষতি করতে পারবে বলতো? ঠিক আছে ঠিক আছে, আর ভোলাতে হবে না। আমার কথা শুনে আঙ্কেল আর পিসেমশাই হেসে উঠল। তাদের হাসি দেখে আমিও হেসে উঠলাম। এতক্ষণ শুনছিলেন রহস্যের সন্ধানে। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম: জওহরলাল, সঞ্জয়; বিশাল, সঞ্জিত; সোমনাথ, সন্দীপ; প্রলয়, অরিজিৎ; ওয়ার্ড বয় নরেন ও কোম্পানির লোক ভগলু; সরলা, সঙ্গীতা; বিজয়, অপু ও শঙ্করের সংলাপগুলো বললাম আমি, দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।